নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের ক্লাস 7-এর কোষে দেখি 3 নম্বরের অঙ্কটা করাবো। তো তার আগে তোমাদের প্রত্যেক ভিডিও শুরু হওয়ার আগে যেটা বলে থাকি তোমাদেরকে সেটা বলছি যে প্লিজ অঙ্কগুলো বাড়িতে প্র্যাকটিস করো, যেগুলো করানো হচ্ছে, নাহলে ভবিষ্যতে পরীক্ষার সময় কিন্তু অনেক অসুবিধার মধ্যে পড়ে যাবে। তো দেখতে থাকো। আমি এই অঙ্কগুলো প্রথমে ছকের অঙ্কটা করাচ্ছি, যে 4টি সংখ্যা দেওয়া রয়েছে, এটা সমানুপাতি না সমানুপাতি নয় সেটা আমাকে দেখাতে হবে। তোমাদেরকে এর আগের অঙ্কগুলোতে আমি দেখিয়েছিলাম যে কীভাবে সমানুপাতি আর কীভাবে অসমানুপাতি বের করতে হয়। তোমরা প্র্যাকটিস করেছো কি না জানি না, তবুও আমি এটা এখানে দেখিয়ে দিচ্ছি। প্লিজ ভালো করে খেয়াল করো এবং মাথায় ভালো করে ঢুকিয়ে নিও, যাতে ভবিষ্যতে অসুবিধা না হয়। আর প্র্যাকটিস করো, ঠিক আছে? তো দেখতে থাকো। এখানে লেখা রয়েছে, দুখানা দেয়াই রয়েছে, ঠিক আছে? আমি এইখান থেকে করছি, তারপরেগুলো থেকে, মানে 1 2 3 4, আমি 4 নাম্বার দিয়ে করছি। দেখো, তাহলে বইটা পাশে রেখো, কোষে দেখি 3.3, আর পেজ নাম্বার হচ্ছে, আমি পেজ নাম্বারটা লিখে দিচ্ছি, পেজ নাম্বার হচ্ছে 43, ঠিক আছে? তো দেখো, সঙ্গে থাকো। তোমাদেরকে অনুরোধ করব, তোমাদের যদি চ্যানেলের অঙ্ক ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, এবং লাইক কমেন্ট এবং শেয়ার তো করবেই। আর শেয়ার কী জন্যে করবে আমি তোমাদেরকে বলে দিয়েছি। যদি লোকের ভালো চাও তাহলে শেয়ার করো তোমার বন্ধু বান্ধবের জন্যে, যাদের শেয়ার নেই। দেখে নাও, আমি 3 নাম্বারেরটা করলাম, যেখানে এটা সলভ করা নেই, এটা সমানুপাতি না অসমানুপাতি। তাহলে এটা কি করে করবে দেখে নাও। আমরা কি জানি এদের সূত্রটা, যে প্রান্তপদের, দেখো মধ্যপদের সূত্রটা কি, মধ্যপদদ্বয়ের গুণফল, মধ্যপদদ্বয়ের গুণফল সমান সমান প্রান্ত পদদ্বয়ের গুণফল, তাই তো? এটাই তো সূত্র নাকি? এবার দেখো, এখানে মধ্যপদ কোনটা? মধ্যপদ হচ্ছে এইটা, 7 আর 25, তাই তো? দেখো 7 গুণ 25 সমান সমান তাহলে কি 5 গুণ 35। দেখো, এটা যদি আমি সমান চিহ্ন এখানেই দিয়ে দিচ্ছি, বা অর লিখে কিন্তু অঙ্কগুলো করতে হয়। এটা অরের বা এই চিহ্নটা দিলেও কিন্তু অসুবিধা নেই, তবে স্কুলে অনেক সময় এই চিহ্নটা বোঝে না, ঠিক আছে? তোমরা অর লেখো, ও আর অর, ঠিক আছে? দেখো 7-7-এর সঙ্গে তাহলে 25 গুণ করলে কত হয়, আমি একটু রাফেতে করে নিচ্ছি। 7 গুণ 25 সমান সমান 175। 7 গুণ 25 175 সমান সমান এখানে কত, 35 গুণ 5 175। তাহলে এটা সমানুপাতি, ঠিক আছে? এটা সমানুপাতি, মানে যেহেতু দুটো একসঙ্গে মিশে গেছে, ঠিক আছে? তারপরেরটা দেখো, 4 10 30 আর 18। আমি এখানে আমি গুণ করছি না, তোমাদেরকে আর সূত্রটা দেখাচ্ছি না। এই সূত্রটা তোমরা কিন্তু মাথায় ঢুকিয়ে নিও ভালো করে, ঠিক আছে? মাথায় ভালো করে ঢুকিয়ে নিও। তারপরটা দেখো, এইটা দেখো, তাহলে আমি মধ্যপদদ্বয়ের গুণ করছি, দেখছি এটা। আর তারপরটা লাস্টটা করব, 10 গুণ 30 সমান সমান 18 গুণ 4। এখানেই করে দিচ্ছি, 10 গুণ 30 মানে কি 300, আর 18 গুণ 4 মানে কি 72। তাহলে এটি সমানুপাতি নয়, ঠিক আছে? দুটো হয়ে গেল। 3 নাম্বারেরটা দেখো, 5 10 16 আর 20 বলেছে। তাহলে এইটার ক্ষেত্রে কি করতে হবে, এই দুটো আগে গুণ করতে হবে। 10 গুণ 16 সমান সমান 20 গুণ 5, প্রান্ত পদদ্বয়ের গুণফল এখানে করে দিচ্ছি। দেখো এখানে কি করলাম, 10 গুণ 16 মানে হচ্ছে 160, আর 5 গুণ 2 মানে 5 গুণে 10 আর 100 হচ্ছে, তাই তো? তাহলে এটি লিখে দাও, এটি সমানুপাতি নয়, এটিও সমানুপাতি নয়, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো।
এর পরেরটা দেখি এটা সমানুপাতি নাকি। 9, 15, 18, 30। তাহলে এখানে প্রান্ত এই পদের গুণ করে নিই, যে 15 গুণ 18 সমান সমান কত হচ্ছে, আমি রাফেতে করে নিচ্ছি। 15 গুণ 18 সমান সমান 270। এটা এটা গুণ, আর এটা 30 গুণ 9, মানে প্রান্ত পদদ্বয়ের গুণফল। এখানে অর লিখে কি করতে হবে, 15 গুণ 18 হচ্ছে 270, আর সমান সমান 9 3 27, 270 এখানেও। তাহলে এটি সমানুপাতি, এখানে লিখে দাও, এটি সমানুপাতি। ঠিক আছে, আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো যে কত সোজা অঙ্ক। তাহলে 1-এর অঙ্কটা পুরোটাই আমি কমপ্লিট করে দিলাম। এবার দেখে নাও 2-এর অঙ্কটা। এই 2-এর অঙ্কটা কিন্তু পড়ে পড়ে অঙ্কগুলো করতে হয়। তো এই পড়ে পড়ে যেসব অঙ্কগুলো করতে হয় ভালো করে কিন্তু রিডিং পড়তে হবে, না হলে কিন্তু তোমরা অঙ্ক পড়তে পারবে না। যারা বাংলায় ওয়াকিবহল পড়তে পারে এবং মাথায় ঢোকাতে পারে তারাই কিন্তু অঙ্কগুলো করতে পারবে। ঠিক আছে, দেখো 2 নম্বর এটা কি বলেছে, বলছে যে 8 জন লোক একটি কাজ 15 দিনে করতে পারে। হিসাব করে দেখি যে 10 জন লোক সেই কাজ কত দিনে করবে। তাহলে এখানে দেখো লোকের সঙ্গে মানে মানুষের সঙ্গে দিনের সংখ্যা, কাজ করার দিনের সংখ্যা, সেটা সবসময় কিন্তু ব্যস্তানুপাতিক কি হয়। ঠিক আছে, তো দেখো তাহলে অঙ্কগুলো করে নিচ্ছি আমি কিভাবে করতে হয়। যে যেভাবে স্কুলেতে করায় বা করানো হয় বা স্যারেরা চায় সেভাবেই আমি করাচ্ছি। এখানে বলেছে যেটা লিখতে হবে যে গণিতের ভাষায় 2 নম্বর, গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো না শ্রমিক সংখ্যা লিখলাম। ঠিক আছে, আর এটা হচ্ছে সময়, ব্র্যাকেটে হচ্ছে দিন লিখলাম। ঠিক আছে, তো এবার দেখো শ্রমিক সংখ্যা কতজন, না 8 জন শ্রমিক কত দিনে কাজ করে, না 15 দিনে কাজ করে। তাহলে 10 জন শ্রমিক কত দিনে কাজটা করবে। এখানে লিখতে হবে যে এক্ষেত্রে একদম ভালো করে, এক্ষেত্রে শ্রমিক সংখ্যার সঙ্গে দিনের সম্পর্ক ব্যস্তানুপাতিক। ঠিক আছে, একদম এমনি হয়, একদম সোজা ভাষায় ব্যস্তানুপাতিক। তাহলে এখানে কি, তাহলে প্রান্তীয় পদের গুণফল মানে আমরা কি জানি, এর আগে সূত্রটা কি দেখালাম, যে প্রান্ত পদের গুণফল, প্রান্ত পদদ্বয়ের গুণফল সমান সমান মধ্য পদদ্বয়ের গুণফল। তাই তো, এটাই তো আমরা সূত্র জানলাম। তাহলে এখানে সূত্রটা কি হবে, যে দেখো ভালো করে, 10 গুণ চতুর্থ পদ সমান সমান 8 গুণ 15। ঠিক আছে, মানে হচ্ছে দেখে নাও ভালো করে প্রশ্নটা, এখানে 10 গুণ প্রথম পদ মানে এইটার সঙ্গে এইটা, এইটার সঙ্গে এইটা বলছি, ভুল বললাম, যে 10 গুণ চতুর্থ পদ প্রান্ত পদ, মানে এই যে প্রান্ত পদ মানে শেষ পদ। এই যে 10টা হচ্ছে শেষ পদ এখানে, আর এখানে এই শেষ পদটা লেখা নেই, সেই জন্য এটা চতুর্থ পদ হয়ে গেল। বুঝতে পেরেছো তো, 10টা এখানে প্রান্ত পদ, আর এটা প্রান্ত পদ হচ্ছে এইটা, প্রান্ত মানে শেষ পদ, আর সামনে একদম সামনের পদ মানে এইটা সামনের পদ, আর এটা শেষ পদ, আর মধ্য পদদ্বয় মানে এইটা মধ্যিখানের পদ। ঠিক আছে, 8 আর 15, তাহলে এদের গুণফল। তাহলে দেখি চতুর্থ পদ এখানে, অতএব চতুর্থ পদ সমান সমান 8 গুণ 15/10। তাহলে এখানে কাটাকুটি করতে হবে সবসময় পেন্সিল দিয়ে। 5 2 10, 5 3 15, 2 1 2, 2 4 8। ঠিক আছে, তাহলে কত হলো, এখানে 4 থাকছে, এখানে 3 থাকছে, 4 3 12। ঠিক আছে, তাহলে কত দিনে করতে পারবে, না 12, অতএব 12 দিনে
করতে পারবে। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এর পরের অঙ্কটা দেখো, 3 নাম্বারেরটা বলেছে যে কিছু পরিমাণ খাদ্যে 12 জন লোকের 20 দিন চলে। মানে কিছুটা খাবার রয়েছে, ধরো তোমাদেরই বাড়িতে কিছু খাবার রয়েছে যেটা 12 জন লোক 20 দিন খেতে পারবে। এবার হিসাব করে দেখি যে 40 জন লোক, মানে তোমাদের বাড়িতে যদি এবার 40 জন লোক চলে আসে, তাহলে ওই খাবার কত দিনে খেতে পারবে? বেশি দিনে খেতে পারবে না কম দিনে খেতে পারবে? তোমার কি মনে হয়? লোক সংখ্যা বেড়ে গেল, তোমাদের ঘরেতে আরও লোক চলে এলো, তাহলে কি করতে হবে? তাহলে আরও কম দিন যাবে ওই খাবারটা। তাহলে দেখো এইখানেও তোমার সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, মানে একটা বাড়লে একটা কমছে, আবার একটা কমলে আরেকটা বাড়ছে, তাহলেই হয়ে যাবে এটা যে কোনো অঙ্কের ক্ষেত্রে ব্যস্তানুপাতিক। যেমন লোক বাড়লো, খাবারের দিন সংখ্যা কমে গেল, এবার খাবারের দিন সংখ্যা যেই বেড়ে যাবে তখন লোক কমে যাবে। বুঝতে পেরেছো তো? গণিতের ভাষায় সমস্যাটি হলো এখানে হচ্ছে লোক সংখ্যা, আর এটা হচ্ছে সময়, ব্র্যাকেট হচ্ছে দিন করে দিলাম, ঠিক আছে? লোক সংখ্যা কত না 12 জন লোক 20 দিন খায়, তাহলে 40 জন লোক কত দিন খাবে? তাহলে দেখো এক্ষেত্রেও মানে যেভাবে তোমাদের স্কুলেতে চায় সেভাবেই করছি, এটা উপরের দিকে তুলে দিলাম যে এক্ষেত্রে কি হলো, এখানে বলছে এখানে লোক সংখ্যার সঙ্গে খাবারের দিন সংখ্যার সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। আবার সেই সূত্রটা লিখে দেবে যে প্রান্তীয় পদের গুণফল, গুণফল সমান সমান প্রান্তীয় পদের গুণফল, মানে এই দুটো পদের গুণফল সমান সমান যে মধ্যপদের গুণফল, পদদ্বয় হবে পদের গুণফল। তোমরা একটু করে নিও। তাহলে প্রান্তীয় পদ কোনটা? 40 গুণ চতুর্থ পদ, 40 গুণ চতুর্থ পদ সমান সমান মধ্যপদ হচ্ছে 12 গুণ 20, ঠিক আছে? তাহলে চতুর্থ পদ সমান সমান কি 12 গুণ 20 ভাগ 40। আশা করি বুঝতে পেরেছো, ঠিক প্রথম অঙ্কটার মতনই ক্যালকুলেশনটা। তাহলে 0 0 কেটে দিলে 4 থাকছে, এখানে 4 কেটে দিলে 4 কততে 12, 4 3 12, এখানে 3 আছে আর এখানে 2 আছে, তাহলে 3 2 সমান 6 দিন যাবে। বুঝতে পারছো তো? যদি তাহলে 40 জন খায়, তাহলে ওই 20 দিনের খাবারটা তোমার 6 দিনেই শেষ হয়ে যাবে। আশা করি তোমরা অঙ্কটাকে খুব সহজেই বুঝতে পেরেছো। 4 নাম্বারের অঙ্কটা দেখো যে অরুণবাবু তার কৃষি জমিতে 16টি লাঙল দিয়ে 10 দিনে সব জমি চাষ করে ফেলেছে। 16খানা লাঙল রয়েছে, বুঝতে পেরেছো তো? 10 দিনে কাজ শেষ করে ফেলেছে। ওই জমিতেই যদি 8 দিনে কাজ করতে চাইলে, মানে আরও কম দিন যদি আমি কাজ করতে যাই, তাড়াতাড়ি কাজ করে নেব, তাহলে লাঙল বেশি লাগবে না কম লাগবে? আমি যদি তাড়াতাড়ি ধর 2 দিনে আমি কাজ শেষ করে দেবো, তাহলে আরও বেশি লাঙল লাগবে। 16টার থেকে আরও বেশি, ধরো না 50টার কাছাকাছি লাঙল লেগে যেতে পারে যদি 2 দিনে কাজ করি। এখানে বলেছে মাত্র 8 দিনে কাজ শেষ করতে চাইছেন, তাহলে সে কটা লাঙল লাগবে দেখি, তাহলে হিসাব করি। এখানেও তাহলে ব্যস্ত সম্পর্ক, যে লাঙল বেশি ছিল, মানে 16টা লাঙলে 10 দিনে, তাহলে 8খানা যেই লাঙল, মানে 8 দিন, মানে সময়টা কমে গেল, তাহলে লাঙল বেড়ে যাবে, মানে একটা বাড়লে একটা কমবে, একটা কমলে আরেকটা বাড়বে। এমনি হলেই সবসময় ব্যস্ত সম্পর্ক হয়ে যায়, ঠিক আছে? ততক্ষণ আমি লিখে নিচ্ছি, দেখতে থাকো। এখানে দেখে নাও আমি লিখে নিয়েছি সময়ের জন্যে যে গণিতের ভাষায় সমস্যাটি হলো সেই একই জিনিস, যে যে 2টা বা 3টা করেছি, যে লাঙল সংখ্যা দিন সংখ্যা দেখো করে নিয়েছি, যে লাঙল কটা না 16টা লাঙলে আমার কি 10 দিন লাগছে, তাহলে আমি যদি 8 দিনে করতে চাই তাহলে আমার কটা লাঙল লাগবে।
তাহলে এক্ষেত্রে যে লাঙল সংখ্যার সঙ্গে তাহলে কি দিন সংখ্যা হচ্ছে ব্যস্ত আনুপাতিক, কারণ আমার দিন কমে গেল, আগে 10 দিনে কাজ করতাম সেটা আমাকে 8 দিনে করতে হচ্ছে, তাহলে দিন সংখ্যা কমে গেল। দিন সংখ্যা কমে গেলে কি, তাহলে লাঙল সংখ্যা আমাকে বাড়াতে হবে। যেহেতু আমাকে এটা বাড়াতে হচ্ছে তাহলে আমার এর সঙ্গে কি ব্যস্ত আনুপাতিক সম্পর্ক হচ্ছে। যেহেতু দেখো এটা যদি কমে গেছে এটাও যদি কম হতো তাহলে এটা ব্যস্ত আনুপাতিক হতো না, তখন ওটা সরল সমানুপাতিক হতো। যেহেতু একটা বাড়ছে মানে একটা কমে গেছে বলে একটা বাড়বে, তখনই এটা ব্যস্তানুপাতিক হবে, তোমাকে যেটা আগের এটাই বললাম। তাহলে আমি সেই সূত্রটা বসিয়ে দিলাম, প্রান্তীয় পদের গুণফল আর সমান সমান মধ্যপদদ্বয়ের গুণফল। তাহলে এখানে দেখো চতুর্থ পদ বা তোমার তৃতীয় পদ একই ব্যাপার, চতুর্থ পদ সমান সমান কি, চতুর্থ পদ গুণ মানে 8, এইটা চতুর্থ পদ গুণ 8 সমান সমান 16 গুণ 10, আবার চতুর্থ পদ সমান সমান 16 গুণ 10/8। তাহলে দেখো কততে কাটাকুটি যাচ্ছে, 4 4 16, 4 2 8, 2 1 2, 2 5 10, তাহলে 5 2 5 4 20, 20টি লাঙল লাগবে, বুঝতে পেরেছো তো, 20টি লাঙল লাগবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা একদম সোজা। তাহলে আমার উত্তরটা হয়ে গেল যে 20টি লাঙল লাগবে, তোমরা জাস্ট উত্তরটা লিখে নিও, আমি আর উত্তরটা লিখছি না। ঠিক আছে, এবার দেখো তারপরেরটা 5এরটা, এখানে পাতাটা শেষ হয়ে গেছে, আমাকে পাতা উল্টাতে হবে, তবু আমি এর মধ্যে যতটুকু পারা যায় করছি। 5এরটায় বলেছে, পাতাটা উল্টাচ্ছি, বইটা কাছে রেখো, বলছে একটি বন্যাত্রাণ শিবিরে, ধরো বন্যাত্রাণ শিবির মানে কি, ধরো কোথাও বন্যা হয়ে গেছে কোনো গ্রামগঞ্জে, কারণ ওখানেই তো গ্রামগঞ্জেই তো বেশি বন্যা হয় নদী থাকার কারণে সামনাসামনি। তো এই বন্যাত্রাণ শিবিরে 4000 জন লোকের 190 দিনের খাবার মজুত আছে, মানে 4000 জনকে আমি খাবার দিতে পারবো। কতদিন না, 190 দিন। 190 দিন মোটামুটি কতদিন, কত মাস বুঝতে পারছো তো, প্রায় 6 মাসেরও বেশি। 6 মাস মানে হচ্ছে 6 দিন 18, 180 দিন, 6 মাস, 6 মাস হচ্ছে 180 দিন হয়, মানে 6 মাস 10 দিনের খাবার মজুত আছে। তাহলে 30 দিন পর মানে 1 মাস পর 800 জন অন্যত্র চলে গেল। 1 মাস পর তাহলে কি 800 জনকে অন্য জায়গায় নিয়ে চলে গেলাম, মানে বা চলে যাওয়া হলো। তাহলে কতজন থাকছে না, 3200 জন থাকছে, 3200 জন থাকছে, তারা রয়ে গেল। অবশিষ্ট খাদ্যে তাদের আর কতদিন চলবে হিসাব করে দেখি। তাহলে দেখো নাও, মানুষ কমে গেল, তাহলে খাবারের দিন সংখ্যা কী হয়ে যাবে, বেড়ে যাবে। মানুষ যদি আরও বেড়ে যেত তাহলে খাবারের দিন সংখ্যা কমে যেত, মানে একটা বাড়ছে একটা কমছে, তাহলে এটাও তোমার ব্যস্তানুপাতিক। দেখো তাহলে আমি অঙ্কটা করছি, ও তোমাদের প্রশ্নটাই তো খেয়াল করনি, তো এই অঙ্কটাই আমি 5এর অঙ্কটাই পড়ছিলাম। ঠিক আছে, বইটা একটু কাছে রেখো। দেখো আমি এখানে লিখে নিয়েছি যে লোক সংখ্যা, গণিতের ভাষার সমস্যাটা হলো এখানে লোক সংখ্যা লিখে নিয়েছি আর এখানে দিন সংখ্যা লিখে নিয়েছি। তাহলে এখানে কতজন লোক প্রথমে ছিল, 4000 জন লোক ছিল, তাদের কতদিনের তারা 190 দিনের খাবার মজুদ ছিল, কিন্তু 4000 জন 4000 জন লোক কতদিন খেয়ে নিয়েছে না, 30 দিন খেয়ে নিয়েছে। তাহলে 4000 জন লোকের কত দিনের খাবার মজুত রয়েছে, 4000 জন লোকের তাহলে 160 দিনের খাবার মজুত রয়েছে, যে 30 দিয়ে বাদ দিয়ে দিলাম। এবার আর কতজন লোক অন্যত্র চলে গেল 4000 থেকে না, 4000 লোক থেকে চলে গেল 800 জন লোক অন্যত্র চলে গেল, তাহলে কতজন থাকে না, 3200 জন লোক থাকে। ঠিক আছে, এই 3200 জন লোকের কতদিন খাবার যাবে এই 60 দিনের মানে 160 দিনের খাবারটা। ঠিক আছে, এটাই আমাকে বের করতে হবে। এখানেও সেমনি, তোমাকে তো এর আগেরটাই বুঝিয়েই দিয়েছিলাম। দেখো আমি তাহলে অঙ্কটা টুকে নিচ্ছি, ভালো করে দেখবে আর বোঝার চেষ্টা করবে কিন্তু। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখে নিলাম যে এক্ষেত্রেও লোক সংখ্যার সঙ্গে খাবারের দিন সংখ্যার সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, এবং সেই সূত্রটাও আমাকে লিখে নিতে হয় প্রত্যেকবার, কারণ আমাকে তো আর পরীক্ষার হলেই প্রশ্ন মানে এমনি ধরনের প্রশ্ন 5-6টা দিয়ে দেবে না, সেই জন্য আমি প্রত্যেকবার কিন্তু এই মানে অঙ্ক করার সময় এই কথাটা লিখতে হবে যে প্রান্তীয় পদের গুণফল সমান সমান মধ্যপদদ্বয়ের গুণফল। প্রান্তীয় পদদ্বয়ের, দ্বয় মানে দুটো, মনে রাখবে, প্রান্তীয় পদদ্বয়ের গুণফল আর মধ্যপদদ্বয়ের গুণফল। তাহলে এখানে চতুর্থ পদ গুণ তাহলে কত না, 3200 রয়েছে। আর এখানে মধ্যপদদ্বয় কি, ভালো করে খাতাটা লক্ষ্য করবে, মধ্যপদদ্বয় হচ্ছে 4000 গুণ 160। তাহলে চতুর্থ পদ সমান সমান কত, যে 4000
গুণ 160 বাই 3200, তাহলে কত কত দিয়ে কাটছে দেখে নাও। এখানে দুটো শূন্য কেটে দিলাম আর এখানে দুটো শূন্য কেটে দিলাম, ঠিক আছে। তাহলে 16 একে 16, দেখে নাও 16 10-এ 160, 16 কততে 16 2-এ 32, তাই তো 16 2-এ 32, 2 1-এ 2, 2 কততে 40, 2 20-তে 40। তাহলে এখানে দেখে নাও 2 আসছে আর 10 আসছে, মানে 2 20 10-এ 200, তাহলে 200 এখানে তুমি উত্তরটা জাস্ট লিখে দেবে, আমি এখানে লিখে দিলাম যে 200 দিন খেতে পারবে, 200 দিন খেতে পারবে। কতজন লোক? না 3200 জন লোক 200 দিন খেতে পারবে। বুঝতে পেরেছো তো? তাহলে যেই মানুষ কমে গেল আর 3200 জন হয়ে গেল 4000 থেকে, তাহলে দিন সংখ্যাটাও বেড়ে গেল, এই 200 দিন খেতে পারবে। তাহলে অঙ্কটা আশা করি বুঝতে পেরেছো তোমরা। এবার 6-এর অঙ্কটা দেখো। তোমাদেরকে বারবার বলবো যে যখনই পাটিগণিতের অঙ্ক করবে তখন প্লিজ বারবার অঙ্কগুলোকে কিন্তু পড়ার চেষ্টা করবে। দেখো এখানে বলেছে যে তিনটে ছাতা বা একটা চেয়ারের দাম হচ্ছে 600 টাকা। দুটো ছাতা ও দুটো চেয়ারের দাম কত হবে হিসাব করে দেখি। তাহলে তিনটে ছাতার যা দাম, একটা চেয়ারেরও তাই দাম। তাহলে দুটো ছাতা আর একটা চেয়ারের দাম কত হবে হিসাব করি। তাহলে দেখতে থাকো ভালো করে অঙ্কটা। আমি করছি যে ছাতা, এখানে লিখছি যে এক্ষেত্রে হ্যাঁ গণিতের আমি লিখছি, তোমরা দেখতে থাকো। এখানে লিখে নিচ্ছি যে ছাতা আর এখানে হচ্ছে কি দাম। তাহলে দেখো জিনিসটা, ব্যাপারটা খুব ভালো করে বুঝবে যে তিনটে ছাতার দাম হচ্ছে কত টাকা? 600 টাকা। তাহলে দুটো ছাতার দাম কত আমাকে হিসাব করে দেখতে হবে, ঠিক আছে। তিনটে ছাতার দাম যদি 200 টাকা হয় তাহলে হ্যাঁ দুটো ছাতার দাম কত। তাহলে এক্ষেত্রে ছাতার দাম, দেখো ছাতার সংখ্যা কমে গেলে কি ছাতার দামও কমে যাচ্ছে, সেই জন্য এটা কিন্তু সরল সম্পর্ক, ঠিক আছে। তাহলে এখানে দেখো এক্ষেত্রে আমি লিখে নিচ্ছি, তোমরা দেখো। তাহলে এখানে দেখো এক্ষেত্রে ছাতার সংখ্যার সঙ্গে ছাতার দামের সম্পর্ক হচ্ছে সরল সমানুপাতি, আমি লিখে নিলাম। এবার তাহলে প্রান্তীয় পদের গুণফল আমি আবার করছি, দেখো ভালো করে। প্রান্তীয় পদদ্বয়ের গুণফল, প্রান্তীয় পদদ্বয়ের গুণফল সমান সমান মধ্য পদদ্বয়ের গুণফল। দেখো কিভাবে করতে হবে গুণফল, ঠিক আছে। তাহলে এখানে প্রান্তীয় পদ কোন দুটো তোমাকে বলেছি, এখানে দেখে নাও। এখানে প্রান্তীয় পদ আর এখানে কিন্তু এক্ষেত্রে এই অঙ্কটা কি করে করবে, এক্ষেত্রে করবে যে চতুর্থ পদ ডাইরেক্ট চতুর্থ পদ লিখে দেবে সমান সমান। এবার যখন সরল সমানুপাতে হবে, মানে এই সমানুপাতে হবে, দেখে নাও ভালো করে, যখন এই সরল সমানুপাতে হবে তখন কিন্তু এইটার সঙ্গে জাস্ট এইটার গুণ করবে আর এইটা তিনটাকে ভাগ করে দেবে, মনে রাখবে। মানে হচ্ছে 600 গুণ 2 ভাগ কিন্তু 3 চলে যাবে। তাহলে 3 কততে 600, 3 হচ্ছে 200-তে 600, মানে 3 2-এ 6 আর ডবল শূন্য, মানে হচ্ছে 400 টাকা। মানে এখানে কি হচ্ছে দুটো ছাতার দাম, তাহলে দুটি ছাতার দাম এখানে হয়ে গেল 400 টাকা পেয়ে গেলাম। এবার চেয়ারের দাম বের করছি, দেখে নাও। চেয়ার আর হচ্ছে কি না দাম। আবার এইভাবে আর মানে একইভাবে মানে একটা চেয়ারের দাম কত টাকা? একটা চেয়ারের দাম হচ্ছে 600 টাকা। তাহলে দুটো চেয়ারের দাম কত আমাকে জিজ্ঞাসা করতে বলেছে। এক্ষেত্রেও দেখে না, এক্ষেত্রেও কিন্তু চেয়ারের দামের সঙ্গে, মানে চেয়ারের যা দাম, এই চেয়ারের দামের সঙ্গে কিন্তু চেয়ারের সংখ্যার সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, সরল সমানুপাতি। এই সরল সমানুপাতি বলতে আমি তখন কি বললাম যে চতুর্থ পদ বের করার জন্যে চতুর্থ পদ বের করার জন্যে এই 2 দিয়ে 600 গুণ করে দিতে হবে, 2 দিয়ে 600 গুণ করে দিতে হবে বাই 1, মানে 1 থাকা না থাকা একই ব্যাপার, সমান সমান তাহলে কি 1200 টাকা। তাহলে বুঝতে পেরে গেছো কত সোজা অঙ্ক। তাহলে দুটি ছাতা এবং দুটি চেয়ারের দাম কত হবে না দুটি, মানে আমাকে তাই তো জিজ্ঞাসা করছে, একবার প্রশ্নটা দেখে নিচ্ছি আমি, দাঁড়াও। হ্যাঁ দুটি ছাতা, হ্যাঁ
দুটি ছাতা ও দুটি চেয়ারের দাম হবে, দেখে না দুটি ছাতা, উপরেরটা দেখে না, দুটি ছাতার দাম কত? আমরা দুটো ছাতার দাম বের করে নিয়েছিলাম 400 টাকা। এই যে 400 টাকা, তাহলে 400 যোগ কত টাকা? এই 1200 টাকা, 1200 সমান সমান তাহলে কত হচ্ছে? 1600 টাকা। আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। আমি এই অঙ্কগুলো শেষ করে দেবো, তো তোমরা ভালো করে কিন্তু খেয়াল রাখবে, এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? এখানটায় দেখো, এবার আটেরটা কোষে দেখি, ওই আটেরটা 3 নম্বরের আটেরটা বলেছে যে বিভিন্ন রঙের ঘরের সংখ্যা গুণী এবং নিচের প্রশ্নের উত্তর দিই, ঠিক আছে? তো বিভিন্ন রকমের দেখো, এই প্রশ্নটা তোমরা দেখে রাখবে, তোমাদের বইতে খুলে দেখবে যে দেখো লাল, সবুজ, হলুদ, আবার লাল, তারপর হচ্ছে এটা কি কালো রঙ মনে হয় নাকি, বাদামি হলুদ লেখা রয়েছে, তো এইসব অরেঞ্জ এইসব লেখা রয়েছে। তো এই সব রঙের অনুপাত আমাকে বের করতে হবে। বলছে লাল রং এবং নীল রঙের সংখ্যার অনুপাত কত, ঠিক আছে? এখানে আমি গুনে দেখলাম যে এখানে টোটাল 20খানা রো রয়েছে এবং 15টা হচ্ছে এখানে রো রয়েছে, ঠিক আছে? তো এদিকে 20টা, এখানে 15টা, টোটাল হচ্ছে 300টা ঘর রয়েছে এখানটায়, ঠিক আছে? এবার লাল এবং নীল রঙের প্রশ্নটা ভালো করে দেখবে, লাল রং এবং নীল রঙের সংখ্যার অনুপাত কত, বইটা ভালো করে খুলবে, ঠিক আছে? দেখে নাও, তোমরা অঙ্কটা দেখো, লাল রং ও নীল রঙের অনুপাত, ও নীল রঙের অনুপাত ভালো করে দেখো কি হবে না, অনুপাত হবে। লাল রঙটা প্রথমে গুনতে হবে, তোমরাও বইতে গুনো, দেখো 1 2 3 4 5, 5 আর এদিকে 3, 5 নে 15টা হলো লাল রং, 15 আর এদিকে 16 17 18, 18টা হলো লাল রং, 18 আর 19 20 21 22 23 24 25 26 27, তাহলে 27টা হচ্ছে লাল রং। আর নীল রং কটা? নীল রং দেখো এখানে 3টেই রয়েছে, আর নেই, তাহলে ইস টু না 3টেই তো, হ্যাঁ সরি 3টে বলছি, এখানে 6টা রয়েছে, এই 3 আর উপরে 3 আর নিচে 3, তার মানে 6টা রয়েছে। তাহলে এখানে কাটাকুটি করতে হবে সেই পেন্সিল দিয়ে, 3 9 27, 3 2 6, তার মানে 9:2, ঠিক আছে? সমান সমান চিহ্ন দিয়ে হয়ে গেল। তাহলে এর পরেরটা দেখো কি বলেছে, যে বিয়েরটা, এটা হচ্ছে এরটা গেল, এবার বিয়েরটা আমি ঘরগুলো গুনে করে নিচ্ছি, তোমরা প্লিজ করে নিও, আমি আর ঘরগুলো দেখাচ্ছি না, তোমরা বইটা কাছে রাখো আর করো, ঠিক আছে? তাহলে বাদামি আমি লিখে নিচ্ছি এখানে, বাদামি ও বেগুনি রঙের অনুপাত, বাদামি ও বেগুনি রঙের অনুপাত কি দেখো, আমি তখন গুনে নিচ্ছি। তো বাদামি যদি এই রঙটাকে ধরি, তাহলে 1 2 3 4 5 6, আর 1 2 3 4 5 6, তাহলে 6 6 36 হচ্ছে। আর এখানে কত হচ্ছে? আর এটা যদি আমি বেগুনি রং ধরি, তাহলে কি হয়ে যাবে? 1 2 3, এখান থেকে এটা হচ্ছে তোমার কটা? 13টা ঘর, আর এখানে 3টে ঘর, 3 13 39, তার মানে এখানে 39 আর এটা হচ্ছে 36, তাহলে আমি লিখে দিই 39 আর এটা হচ্ছে 36। তাহলে এদের অনুপাতটা বের করি, তাহলে দেখো কত দিয়ে যাবে? 3 3 13 39, 3 12 36, তাহলে এখানে 13:12 হচ্ছে, ঠিক আছে? এবার দেখে নাও কি বলেছে, লাল ও সবুজ রঙের অনুপাত, এখানে লিখে দিচ্ছি সিয়েরটা, লাল ও সবুজ রঙের অনুপাত, লাল ও সবুজ রঙের অনুপাত কি জানো? লাল রং আমরা কি দেখেছিলাম, লাল রং হচ্ছে 27টা, তাহলে 27 লিখে দিলাম, এবং সবুজ রং আমাকে গুনতে হবে, তোমরা প্লিজ গুনে নিও। 1 2 3 3 3 6, 3 3 9 9 9 18, 18টা হয়েছে, তাহলে 18, তাহলে কত দিয়ে যাবে? 3 9 দিয়ে করে দাও, 9 2 18, 9 3 27, তাহলে 3:2,
এবার বলেছে দেখো ডিএটটা, ভালো করে অঙ্কগুলো বোঝার চেষ্টা করবে কিন্তু, জাস্ট রং দেখো আর অনুপাত বের করো। ডিএটায় বলেছে যে বাদামি ও হলুদ রঙের অনুপাত, বাদামি ও হলুদ রঙের অনুপাত কি কি না, বাদামি ও হলুদ রঙের অনুপাত, বাদামি কটা রং ছিল না 39, আর হলুদ রং দেখে নিই, হলুদ রংটা এই প্রথম হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24, 24টা হচ্ছে হলুদ রং। ঠিক আছে, বইটা পাশে রেখে গুনে নিও একদম সঙ্গে রেখে, তাহলে কি 9 কত দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, 3 13 39, 3 8 24, ঠিক আছে, তাহলে 13:8 হয়ে গেল উত্তর। এবার দেখো কি বলেছে, ইয়েরটা বলেছে, ইয়েরটা কি বলেছে যে কোন রঙের, কোন 4টি রঙের ঘরের সংখ্যার, ও মানে কোন 4টি রঙের ঘরের সংখ্যার অনুপাত সমানুপাতে আছে, কোন 4টি রঙের ঘরের সংখ্যা সমানুপাতে আছে, আর কোন 4টে রঙের ঘরের সংখ্যা সমানুপাতে আছে সেটা বের করতে হবে। এখানে লাল, সবুজ, বাদামি, আর হলুদ, এই 4টে রং কিন্তু সমানুপাতে রয়েছে। কি ভাইয়ের অঙ্কটায় বলেছে যে দুটি শরবতে সিরাপ ও জলের অনুপাত 2:5 ও 6:10, কোনটি বেশি সেটি দেখাও। তাহলে আমি এখানে লিখছি 9 দাগ দিয়ে, বলেছে কি এখানে লিখি প্রথম গ্লাসে সিরাপ ও জলের অনুপাত কত না 2:5, আর দ্বিতীয় গ্লাসে সিরাপ ও জলের অনুপাত বলেছে 6:10। তাহলে এখানে দেখো 2:5 মানে কি, 2:5 মানে 2/5, আর এদিকে 6/10 মানে হচ্ছে 2 3 6 আর 2 5 10, অর্থাৎ এখানে 3/5 হচ্ছে, তাই তো। এবার দেখো কি বলেছে যে কোনটি বেশি মিষ্টি, বলছে 2 গ্লাসে, দেখো এখানে আমাকে লিখতে হবে একটুখানি, ঠিক আছে, দুটি গ্লাসেই, ভালো করে খাতায় টুকে নেবে অঙ্কগুলো কিন্তু, দুটি গ্লাসেই জলের অনুপাত কি একই রয়েছে, দেখো এখানেও জল 5, এখানেও জল 5, কারণ জল লাস্টে রয়েছে, সেই জন্যে দুটি গ্লাসেই জলের অনুপাত কি একই, দেখো একই, কিন্তু সিরাপের অনুপাত দ্বিতীয় গ্লাসে বেশি, সিরাপের অনুপাত দ্বিতীয় গ্লাসে বেশি, তাই তো, দ্বিতীয় গ্লাসে সিরাপের অনুপাত বেশি, তাই উত্তরটা হবে, তাই দ্বিতীয় গ্লাসের প্রশ্নটা কি, দ্বিতীয় গ্লাসের মিষ্টি বেশি হবে, দ্বিতীয় গ্লাসে বেশি মিষ্টি হবে, দ্বিতীয় গ্লাসে বেশি মিষ্টি হবে। ঠিক আছে, আশা করি 9 অঙ্কটা বুঝতে পেরেছো তোমরা, এবং অঙ্কটা ভালো করে টুকে নাও, ঠিক আছে। তো এবার দেখো 10 অঙ্কটা, দেখো 10 অঙ্কটা বলেছে যে জল জমে বরফ হলে আয়তনে 10% বাড়ে। জল যখন বরফে পরিণত হয় তখন দেখবে, ধরো তুমি একটা গ্লাসেতে জল রেখেছো পুরো ভর্তি, ধরো না অর্ধেক রেখেছো, ভর্তি না অর্ধেক রেখেছো, একটা দাগ দিয়ে রাখলে অর্ধেকে, যেখানে জল যতটা পর্যন্ত জল রেখেছো ততটা দাগ কেটে দিয়েছো।
কিন্তু যখন বরফ হবে দেখবে যতটা লেভেল পর্যন্ত দাগ ছিল ঠিক তার বেশি লেভেল পর্যন্ত কিন্তু বরফ হওয়ার সময় উঠে গেছে, মানে একটু উঁচু হয়ে গেছে যখন বরফ হয়, মানে বরফের পরিমাণটা বেশি হয়ে যায় জলের থেকে, ঠিক আছে, আয়তনটা বেড়ে যায়। তাই এখানে বলছে জল যখন বরফে পরিণত হয় তখন 10% বেড়ে যায়। তাহলে কিছু পরিমাণ জল ও তা থেকে বরফের আয়তন অনুপাত করি। বলছে জলের অনুপাত, বলছে জলের, এখানে দেখিনি, তাহলে জলের অনুপাত কি না, জলের অনুপাত 100 সিসি, বা আমি এতে লিখছি বাংলায় 100 সিসি হলে, জলের অনুপাত 100 সিসি হলে বরফের পরিমাণ হবে তাহলে কত, জলের অনুপাত যদি 100 সিসি হয় তাহলে বরফের পরিমাণটা কত হবে, 110 সিসি, কারণ বলছে 10% বেড়ে যায়, তাই তো, সেই জন্য 10 সিসি, 110 সিসি হলো। তাহলে জল আর বরফের অনুপাতটা কি হবে না, জল ও বরফের অনুপাত হবে সমান সমান 100:110, তাই তো। তাহলে এখানে তাহলে 0 কেটে দিলে কি হয়, সমান সমান 10:11 হচ্ছে, ঠিক আছে, উত্তর হয়ে গেল। উত্তরটা লিখে নিও তোমরা, আমি আর উত্তরটা লিখছি না। এবার 11টা দেখে নাও। 11টা কি হলো, যে আমার বয়স 12 বছর, আমার বাবার বয়স 42 বছর, দুজনের বয়সের অনুপাত কত বের করি। এটা তো একদমই সোজা, যে আমার বয়স, দেখো আমার বয়স, এগুলো একদম সোজা, এগুলো পরীক্ষাতে আসে না। আমার বয়স ইস্টু কি না বাবার বয়স, আমার বয়স ইস্টু বাবার বয়স, তাহলে কত করলাম, যে 12 বছর আমার আর বাবার বয়স 42, তাহলে কততে যাবে কাটাকুটি না 6তে যাবে, 6 7 42, 6 2 12, মানে হচ্ছে 2:7, ঠিক আছে, এটা হয়ে গেল। এবার 12টা দেখি কি লেখা রয়েছে। 12টায় লেখা রয়েছে, দেখো প্রশ্নটা আমি চলে আসছি, বইটা কাছে রাখবে আর অনেকবার পড়বে যতক্ষণ না মাথায় ঢোকে। প্রীতমের গল্পের বই ও পড়ার বইয়ের সংখ্যার অনুপাত 2:5। প্রীতমের গল্পের বই 4টি হলে পড়ার বই কতগুলো হিসাব করি। তাহলে দেখো, তাহলে কি গল্পের বই ও পড়ার বই, এখানে লিখে দিই যে গল্পের বই বাই পড়ার বই, তাদের অনুপাত কত বলেছে না 2:5 বলেছে, 2:5 একেবারে আমি করে নিচ্ছি। তাহলে প্রথমের গল্পের বইয়ের সংখ্যা 4টে হলে, গল্পের বইয়ের সংখ্যা 4টে বলে দিয়েছে, তাহলে এখানে গল্পের বইয়ের সংখ্যা 4টে বলেছে, দেখে নাও, তাহলে 4, গল্পের বইয়ের সংখ্যা 4টে বলেছে, আর পড়ার বই সমান সমান 2/5, মানে অর দিয়ে অঙ্কটা করতে হয়, বা যে সিগনেচার মানে সাইনটা দেখিয়েছি সেই সাইন দিয়ে করাতে হয়। আমি দেখছি এখানে করে দেওয়ার চেষ্টা করছি অর। তাহলে কি পড়ার বই যদি আমি জিজ্ঞাসা করি, পড়ার বই সমান সমান কত হবে, সমান সমান, দেখো পড়ার বই আমি জিজ্ঞাসা করলে পড়ার বইয়ের ওপর কি 1 রয়েছে, মানে শুধু পড়ার বই যদি আমি ওপরে তুলে দিই তাহলে 4টা নিচে নেমে যাবে, 4টা ওপরে গেলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, বা আমি এটাকে তাহলে উল্টে যাবে এদিকে, মানে 5/2 গুণ 4, কিছু বুঝতে পেরেছো তো। দেখো এটা যদি আমি উল্টে দিই পড়ার বইটাকে, বা এখানে ধরো না, এখানে 4টা ভাগ আকারে রয়েছে, ওপারে চলে গেলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, মানে তাহলে 4টা ওপারে চলে যাবে, মানে নিচের দিকে চলে যাবে, নিচের দিকে চলে যাওয়া মানে কি 5-এর সঙ্গে গুণ হয়ে যাবে, এই যে 5-এর সঙ্গে সেই গুণ হয়ে গেল, 2টা ওপরে ছিল 2টা নিচে চলে যাবে। তাহলে সমান সমান কী হলো না 2 2 4, 2 1 2, তার মানে 5 2 10টি, তাহলে পড়ার বই 10টা আছে, ঠিক আছে। পড়ার বই কতগুলো রয়েছে, অতএব পড়ার বই এর সংখ্যা, সমান সমান 10টি। আশা করি বুঝতে পেরেছে, একদম সোজা অঙ্ক। এবার দেখো 13টা একটু বড় রয়েছে। 13টায় বলেছে যে মালা গাঁথার জন্য জবা ও গাঁদা ফুল মিলিয়ে 105টা ফুল তোলা হয়েছে, ঠিক আছে। মালা গাঁথার জন্য তুমি জবা আর কি 105টা, জবা ও গাঁদা ফুলের সংখ্যার অনুপাত 3:4 হলে
কতগুলো জবা ফুল ও কতগুলো গাঁদা ফুল আছে হিসাব করি আগে, এবং আর কতগুলো জবা ফুল দিলে 2 রকম ফুলের সংখ্যার অনুপাত সমান হবে। একদম সোজা অঙ্ক। তাহলে দেখি এখানে লিখে দিতে হবে যে মোট ফুলের সংখ্যা, এটা কতটা, 13টা। মোট ফুলের, দেখে নাও, ফুলের সংখ্যা কটা না 105টা, তাই তো 105টি তো, হ্যাঁ। এবার জবা ফুল, জবা ও কি না গাঁদা, জবা ও গাঁদা ফুলের অনুপাত কত, 3:4 বইয়ের অনুপাতে। এবার জবা ফুলের ওই আগেকার অঙ্কের মতো জবা ফুলের আনুপাতিক ভাগহার, জবা ফুলের আনুপাতিক ভাগহার কত না 3/3 যোগ 4 সমান 3/7, ঠিক আছে। আর গাঁদা ফুলের আনুপাতিক ভাগহার সমান 4/7। এবার 105টি, হ্যাঁ 105টি ফুলের মধ্যে 105টি ফুলের মধ্যে জবা ফুল আছে কত না 105 গুণ কত 3/7। 7 দিয়ে কাটাকুটি করলে কত হয় দেখি, পেন্সিলটা কোথায় গেল, হ্যাঁ 7, 1 7, আর কত থাকে 3, 7 5 35, 15 3 45টা, 45টি। আর 105টি ফুলের মধ্যে গাঁদা ফুল আছে 105 গুণ 4/7। এখানেও সেমনি 15 হবে, 15 4 60টি, ঠিক আছে। আশা করি তোমরা এতটা বুঝতে পেরেছো। এবার আর এখানে বলেছে আর কটা, এই যে আরও কতগুলি জবা ফুল দিলে 2 রকম ফুলের সংখ্যার অনুপাত সমান হবে, মানে জবা ফুল দিতে হবে, মানে এখানে 45টা জবা ফুল রয়েছে, আর কটা জবা ফুল দিলে এদের অনুপাতটা সমান হবে, ঠিক আছে। তাহলে আর লিখে নাও, অতএব আর 60 থেকে 45 বিয়োগ দিয়ে দাও, আর সমান 15টি জবা, আর 15টি জবা ফুল দিলে এদের অনুপাত ফুল দুটির অনুপাত সমান হবে। আশা করি অঙ্কগুলো বুঝতে পারছো। একদম সোজা অঙ্ক, এই লাস্টের যে অঙ্কটা করা হলো, আর তারপরটা তো এইসব পরীক্ষাতে আসেই না, এইসব ছোটো ছোটো ঘর, যে 14 নম্বরের যে অঙ্কটা। আর এরপরে দেখা হবে তোমাদের সঙ্গে এর পরের সংখ্যার যে পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ নিয়ে। এগুলো তোমরা খানিকটা হলেও হয়তো করেছো, তবু আমি দেখিয়ে দেবো যে যেটা সংখ্যারেখার যে ধারণা তোমাদেরকে দিয়েছিলাম, এই সংখ্যারেখার ধারণা থেকেই এই অঙ্কগুলো রয়েছে। আপাতত আমি এই চ্যাপ্টারটা এখানে শেষ করছি। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্যে। দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই। আর তোমাদেরকে অনুরোধ করব, এই চ্যানেলটা প্লিজ যতটা পরিমাণে পারবে সব শেয়ার করো অন্যান্য বন্ধুদের সঙ্গে। আর বলবো যে তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ, ভালো থেকো, রাখছি এখানে।